হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আর একটা থার্ড সেমিস্টারের টপিক নিয়ে। তোমরা জানো যে তোমাদের CC4-এ রয়েছে এবারে ইকোনমিক জিওগ্রাফি, রাইট? তো ইকোনমিক জিওগ্রাফির যে ফার্স্ট টপিক সেটাই আজকে আমরা নিয়ে ডিসকাস করব, অর্থাৎ আমরা আজকে পড়বো স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ইকোনমিক জিওগ্রাফি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এই যাবতীয় যা কিছু আমি পড়াচ্ছি তার রিলেটেড নোটস পেতে গেলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, সেটার জন্যও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে স্কোপ জিনিসটা কি। তোমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই যখন নতুন কোনো টপিক আমরা পড়ি তখন ফার্স্টে আমরা পড়ি স্কোপ। সেটার স্কোপ কী? স্কোপ মানে হচ্ছে সেই টপিকটা নিয়ে আমি যে পড়ছি, কেন পড়ছি, তার কিছু ইউটিলাইজেশন আছে, সেটা পড়লে আমার কিছু বেনিফিটস হবে, সেই জিনিসগুলো সম্পর্কে জানার জন্যে আমরা স্কোপটা পড়ব। তো দেখো এখানে তিনটে জিনিস আমরা স্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ক্লাসিক্যাল ভিউ পয়েন্ট, নাম্বার 2 হচ্ছে কন্টেম্পোরারি অর মডার্ন ভিউ পয়েন্ট, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ডায়নামিক। তো ব্যাপারটা কি, ক্লাসিক্যাল ভিউ পয়েন্টস থেকে আমাদের জিওগ্রাফিতে ইকোনমিক জিওগ্রাফি পড়ার দরকারটা কি সেটা জানো, মানে ধ্রুপদী মতবাদ অনুযায়ী। তোমরা নিশ্চয়ই জানো যে অনেক দিন আগে, প্রায় 1700 বা 1600 দশকের দিকে প্রথম এই জিওগ্রাফি সাবজেক্টের জন্ম, এবং পরে পরে বিভিন্ন বৈজ্ঞানিকরা, বিভিন্ন ভূতত্ত্ববিদরা, বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্ন টপিক এর মধ্যে অ্যাডেড করতে করতে গেছে। তো এর মধ্যে ইকোনমিক জিওগ্রাফি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে জিওগ্রাফির মধ্যে ইকোনমিক জিওগ্রাফি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে আমরা কী নিয়ে আলোচনা করি, বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আমাদের পরিবেশের যে বিভিন্ন উপাদান রয়েছে তার সাথে মানুষের ক্রিয়াকলাপ জড়িত হয়ে যখন কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৈরি করে তখন সেটা ইকোনমিক জিওগ্রাফির পার্টে পড়ছে। যদি খুব সহজভাবে বলি যে দেখো, আমাদের এগ্রিকালচার বা কৃষি, যেটা আমাদের প্রধান ভিত্তি, যেটা ছাড়া আমাদের জীবনও চলবে না এবং অর্থনৈতিক দিক থেকেও আমরা অনেকটা ডাউনপোর হয়ে যাব, সেই সেই যে কৃষিকাজ বা ধরো বিভিন্ন ধরনের ছোটো ছোটো শিল্প, মৎস্য আহরণ, এই সমস্ত কিছু কী বলো তো, অর্থনৈতিক কার্যাবলী। তো কিসের উপর ডিপেন্ড করে? পরিবেশের উপর ডিপেন্ড করে, আমাদের ভূগোলের উপর ডিপেন্ড করে। তাই মানুষের সাথে যখন প্রকৃতি মিশে যাচ্ছে এবং সেখানে মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক উপাদানকে বিভিন্ন অর্থনৈতিক কাজে আমরা ব্যবহার করছি, সেই ধ্রুপদী মতবাদটাই হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তাহলে ইকোনমিক জিওগ্রাফিতে আমরা ধ্রুপদী মতবাদে কী দেখতে পাই না, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং কাদের সহায়তায়? মানুষের সহায়তায়। সেটার জন্যেই আমরা ইকোনমিক জিওগ্রাফি পড়ি, মানে কোন জায়গায় কী ধরনের ফসল উৎপাদন হচ্ছে, কোন জায়গায় কী ধরনের খনিজ পদার্থ রয়েছে, এই সব কিছু জানার জন্য। এটা গেল ফার্স্ট পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কন্টেম্পোরারি ও মডার্ন ভিউ পয়েন্ট। মডার্ন ভিউ পয়েন্ট থেকে আমরা ইকোনমিক জিওগ্রাফি সম্পর্কে কী জানতে পারি, মানে কেন আমরা ইকোনমিক জিওগ্রাফি করছি। এক্ষেত্রে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কি ছিল? আগে ছিল হচ্ছে প্রকৃতি এবং মানুষ, তাদের দুজনের ক্রিয়াকলাপের ফলাফল। এবার আসছে প্রকৃতি তো থাকছেই, প্রকৃতি ছাড়া তো মানে সম্পদ তৈরিই হয় না, তাই না? তো প্রকৃতি তো মেন সোর্স। দেন মানুষের বদলে আসছে মানুষের সংস্কৃতি। ডেফিনেটলি মানুষ তো রয়েছে, কিন্তু মানুষের সাথে তার সংস্কৃতিটাও কিন্তু ভ্যারি করছে। মানে কি, আমরা শুধু ইকোনমিক জিওগ্রাফিতে যে এগ্রিকালচার, ল্যান্ড এরিয়াজ এগুলো নিয়ে পড়ছি তা কিন্তু নয়, তার পাশাপাশি কী নিয়ে পড়ছি, সেই জায়গায় মানুষের সংস্কৃতি নিয়ে পড়ছি। লাইক ধরো আমি যদি বলি আমাদের ভারতের কৃষি ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং তার সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি সংস্কৃতি জড়িত রয়েছে। যেমন আমরা যদি পশ্চিমবাংলার কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গর কথা বলি, তাহলে কি আমাদের এখানে যে এই যে ধান উৎপাদন, গম উৎপাদন, যব উৎপাদন, বিভিন্ন রকমের যে কৃষিজ ফসল উৎপাদন হয়, তার জন্য বিশেষত চাল বা ধান, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজনে কাজে লাগাই এবং গ্রেন করে থাকি, তো সেই জিনিসটাকে কেন্দ্র করে অনেক রকম উৎসব হয়। যেমন ধরো পিঠেপুলি উৎসব, ভাদু টুসু, এগুলো বিভিন্ন ধরনের যে উৎসব, এগুলো তো সংস্কৃতি, তাই না? তো এই জিনিসটা যখন জয়েন্ট হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের আধুনিক মতবাদ। তার মানে আধুনিকের ক্ষেত্রে একটা নতুন জিনিস অ্যাডেড হলো, কি অ্যাডেড হলো না, সংস্কৃতি। ওকে, তো এই গেল সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3, ডায়নামিসিটি। ডায়নামিসিটি জিনিসটা আবার কি? আচ্ছা, এখানে একটা লজিক আছে। দেখো, আমরা যে প্রতিনিয়ত আমাদের যে কার্যকারিতা চালিয়ে যাচ্ছি প্রকৃতিকে কেন্দ্র করে, সেগুলো যেমন একদিকে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটাচ্ছে,
তেমনি কি করছে বলো তো, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মানে আজ আমি এইটুকু জমিতে চাষ করছি, আমার ফলন হচ্ছে, আমি আরও বড় জমি কিনবো, সেখানে আরও বেশি ফলন হবে, আমি আরও ইনভেস্ট করবো, আমার আরও বেশি ইনকাম সোর্স বাড়বে। তো এই যে জিনিসটা মানে ডায়নামিক, জিনিসটা চলতেই থাকছে, চলনশীল, কোনো দিন থেমে যেতে পারে না এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সেটাই হচ্ছে আমাদের এখানকার পয়েন্ট। মানে যেহেতু আমাদের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি তিনটে জিনিস একসাথে কার্যকারী হচ্ছে এবং সেটা চলনশীল রূপে অবস্থান করছে, প্রতিনিয়ত সেটা চলেই চলেছে এবং সেটা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, একটা নির্দিষ্ট গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। এই যে প্রসেসিংটা, সেটা সম্পর্কে জানা, সেটা সম্পর্কে পড়া, সেটাকে আরও ডেপথলি বোঝা, এই সবটা হচ্ছে ইকোনমিক স্কোপের আন্ডারে পড়ছে। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্টটা বোঝাতে পেরেছে। তো এটা ছিল স্কোপ, মানে স্কোপের ক্ষেত্রে যদি তোমাদের দেয় ইকোনমিক জিওগ্রাফি স্কোপ লেখো, তাহলে সেখানে আমরা কি পেলাম, একটা হচ্ছে ফার্স্ট ধ্রুপদী মতবাদ, যেখান থেকে সূত্রপাত হয়েছে ইকোনমিক জিওগ্রাফি, সেগুলো সম্পর্কে জানা। সেকেন্ড পয়েন্টে আমরা এলাম আধুনিক মতবাদ, সেখানে আবার সংস্কৃতি অ্যাড হলো। অ্যান্ড দেন ডায়নামিসিটি, মানে এই যে গতিশীল ব্যাপারটা, এই যে চলেই চলেছে ব্যাপারটা, সেটাকে রিপ্রেজেন্ট করা। এটা গেল স্কোপ। এরপরে রয়েছে অ্যাপ্রোচেসগুলো কিন্তু আগের বারে তোমরা যেরকম পড়েছিলে অ্যাপ্রোচেস, সেগুলোর সাথে অনেক সিমিলারিটি থাকলেও ওগুলো কিন্তু এই ডিটেলস ছিল, ইন ডিটেলস। এখানে কিন্তু অত ডিটেলস নয়, ব্যাপারটা অনেকটা ভেঙে ভেঙে দেওয়া আছে এবং তোমাদের পড়তেও ইন্টারেস্টিং লাগবে। দেখো, ফার্স্টেই যেটা জানতে হবে যে 2 ধরনের আমাদের অ্যাপ্রোচেস আছে, 2 টাইপস অফ অ্যাপ্রোচেস রয়েছে। নাম্বার 1 হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, আর নাম্বার 2 হচ্ছে অ্যানালাইস্টিক স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। ফার্স্ট যেটা পড়ছি আমরা ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, সেটার ক্ষেত্রে 2টো ভাগ আছে, একটা হচ্ছে টপিক্যাল অ্যাপ্রোচ, একটা হচ্ছে রিজিওনাল অ্যাপ্রোচ। ব্যাপারটা কি, দেখো, যখন আমরা কোনো কিছু ডেসক্রাইব করি, যখন কোনো কিছু আমরা ব্যাখ্যা বা বর্ণনা দিতে যাই, তখন আমরা কি করি, সেই বস্তুটা সম্পর্কে ডিটেলস জানাচ্ছি, সেটা কোথায় পাওয়া যাচ্ছে, সেটার কী ব্যবহারিতা রয়েছে, সেটা নিয়ে আমরা কি করতে পারি, সব কিছু। তো সেখানেই 2টো সিগনিফিক্যান্ট ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে টপিক্যাল, সেই জিনিসটার বিষয়বস্তুটা কী, মানে আমি যে টপিকটাকে নিয়ে আলোচনা করছি সেটার মধ্যে কী কী জিনিস ইনক্লুডেড রয়েছে। লাইক আমি যদি বলি কৃষিকাজ, ঠিক আছে, কৃষিকাজ নিয়ে আলোচনা করছি, তার মানে কৃষিকাজের মধ্যে কী কী রয়েছে, মাটি রয়েছে, জল রয়েছে, ধান বীজ রয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, রাসায়নিক সার রয়েছে, কীটনাশক সার রয়েছে, জৈব সার রয়েছে। এই যে টপিকগুলো কী কী ইনক্লুড করলে ওই জিনিসটা প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে আমার টপিক্যাল অ্যাপ্রোচ। এবার যখন চলে যাচ্ছে রিজিওনাল, তখন সেটা ডিভাইড হয়ে যাচ্ছে এরিয়া ওয়াইজ, মানে আমি কোথায় কোথায় সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি, ধান উৎপাদন কোথায় কোথায় হচ্ছে, কোন এরিয়াতে হলে সেটা প্রফিটেবল হচ্ছে, বা কোন মানে জলবায়ু অঞ্চলের অন্তর্গত হলে সেখানে বেশি উৎপাদন হচ্ছে। এই যে কনসেপ্টটা, সেটা হচ্ছে রিজিওনাল। তার মানে বর্ণনা বা ডেসক্রিপটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা 2টো সেকশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যেখানে আমরা টপিক্যাল, মানে সেই টপিকটা সম্পর্কে আলোচনা করছি, আর অন্যদিকে হচ্ছে রিজিওনাল, মানে কোন জায়গায় তৈরি হচ্ছে সেটা জানতে পারছি। এবার চলে যাব অ্যানালাইস্টিক স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এটা কিন্তু হিউজ, এটার আবার 4টে ভাগ রয়েছে। কী কী? নাম্বার 1 হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, নাম্বার 2 হচ্ছে পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 হচ্ছে ফাংশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, অ্যান্ড লাস্ট হচ্ছে ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। এই ব্যাপারটা একটু বলি। দেখো, এগুলো তো আমরা জেনারেলি পড়ে থাকি, কিন্তু যখন কোনো কিছু সম্পর্কে আমরা অ্যানালাইস্টিক আলোচনা করছি, সেটার বিশ্লেষণ করার চেষ্টা করছি, তার ভেতরে কী কী রয়েছে, সেটা আর কীভাবে উন্নতি করা যায়, এটসেট্রা এটসেট্রা, তখন আমাদের ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ডিটারমিনেটিভ অ্যাপ্রোচ। এখানে আমরা নিয়ন্ত্রণবাদী মতবাদ, এটা হচ্ছে পুরোটাই একটা থটসের পার্ট। মানে কিছু মানুষজন ছিল, যেমন ধরো আলেকজান্ডার ভন হামবোল্ট, তারপর চার্চিল, তারপর রয়েছে তোমার কার্ল মার্কস, এরকম বিভিন্ন ব্যক্তি ছিল যারা কি বলেছে, ডিটারমিনিজম অ্যাপ্রোচটাকে চুজ করেছে। তাদের মতবাদ অনুযায়ী নিয়ন্ত্রণ, মানে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতি চাইলে তবেই সেখানে ধান উৎপাদন হবে, মানুষ চাইলে কিন্তু সেটা পসিবল নয়, এটা মনে করতেন এই সমস্ত মানুষরা। তো ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদের মধ্যে দিয়ে সেই জায়গাটা সম্পর্কে অ্যানালাইস্টিক করা হচ্ছে ডিটারমিনিজম অ্যাপ্রোচ। তারপর হচ্ছে পসিবিলিজম অ্যাপ্রোচ, এটা হচ্ছে এর ঠিক অপোজিট সেকশন। এটার ক্ষেত্রে এমওএল কান্ট, কার্ল সোয়ার, এরকম কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা পসিবিলিস্টটাকে মানে অ্যাজ আ অ্যাপ্রোচেস হিসেবে ধরেছেন, এবং তারা বলছেন যে না, তোমার যদি চেষ্টা থাকে, সম্ভাবনা বাদ লুকিয়ে থাকে তোমার মধ্যে, তুমি কিন্তু পারবে। মানে ধরো এমন একটা মাটি যেখানে সেভাবে ফসল হয় না, তুমি তাকে ডেভেলপ করো, তুমি তাকে সেই প্রোডাকশানের উপযুক্ত তৈরি করো, তাহলে নিশ্চয়ই সেটা ভালো হবে। তো
তো এটা হচ্ছে পসিবিলিজমের ক্ষেত্রে, মানে এটার অপোজিট হচ্ছে এটা হচ্ছে পুরোটা প্রকৃতি নির্ভর, এটা হচ্ছে পুরোটা মানুষ নির্ভর। নেক্সট যেটা আছে ফাংশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, এটা তোমরা অলরেডি পড়ে এসছো সেকেন্ড সেমিস্টারে। তো এটার ক্ষেত্রে ওই একই ব্যাপার যে ফাংশনাল জায়গাটা আমি দেখবো কী কী ফাংশন রয়েছে এর মধ্যে দিয়ে, আমি কী কী ইউটিলাইজ করতে পারবো এবং সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক না সুবিধাকারী, সেটাকে আমি অ্যানালাইসিস করে তবে আমি সেই জিনিসটা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবো। অ্যান্ড নাম্বার লাস্টে যেটা রয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। এখনকার দিনে বর্তমান দিনে দাঁড়িয়ে আমি শুধু আমার নিজের প্রফিট দেখবো সেটা কিন্তু করা যায় না। বিভিন্ন রকম লজ রয়েছে, বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে, যেখানে আমাদের ডেসক্রাইব করতে হয় যে আমরা যে কাজটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি, সেটা পরিবেশের ক্ষেত্রে কতটা হার্মফুল হচ্ছে, কতটা পরিবেশের ক্ষেত্রে উপকার হচ্ছে, এই পুরো ব্যাপারটাকে দেখে তবে আমাদের এগোতে হয়। তাহলে আমাদের কনসেপ্টে কিন্তু এটাও রাখতে হবে যে আমি শুধু উৎপাদন করব, প্রফিট করব না, আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি একটা বেস্ট প্রোডাক্ট দেবো যেটার ক্ষেত্রে আমারও উপকার তাদেরও উপকার, ওয়েলফেয়ার করবো, আমি কল্যাণমূলক কাজ করবো, এমন কোনো কাজ করবো না যাতে অন্যজনের ক্ষতি হয়। এই যে পেস্টিসাইড ইউজ করা হয় বর্তমান দিনে, সেটা আমাদের জন্য হার্মফুল, কিন্তু সেটাকে প্রোটেক্ট করার যাতে ব্যবস্থা নেওয়া যায় বা সেটা যাতে না করে অন্য কিছু সাবস্টিটিউট ব্যবহার করে প্রোডাকশনটাকে বেশি করা যায়, সেটার দিকে মাথা ঘামাতে হবে, সেটাই হচ্ছে ওয়েলফেয়ার। অ্যান্ড ডেভেলপমেন্ট তো বুঝতেই পারছো, এটা নতুন করে বলার কিছু নেই। বৃদ্ধি সমস্ত জিনিসের একটা সোর্স থেকে ক্রমশ সেটা আপলিফটের দিকে যেতে চায় এবং সেটা ক্রমশ বাড়তেই থাকে এবং যত বৃদ্ধি পাবে সেটা ততই ইউটিলাইজিং হবে ব্যাপারটা এবং লোকের জন্য ভালো হবে। এই হচ্ছে অ্যাপ্রোচ, মানে ফার্স্ট যে টপিকটা তোমাদের ছিল স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস, আমি করিয়ে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, তুমি যদি বুঝে যাও তুমি নিজের ভাষা প্রয়োগ করেও লিখতে পারো, তোমাকে ঠিকঠাক জিনিসটা ক্যাপচার করে নিতে হবে। দেখো স্কোপ সাধারণত 5 মার্কসে আসার চান্সেস রয়েছে, অ্যাপ্রোচেস যদি সিঙ্গেল ভেঙে দেয়, মানে ধরো শুধু দিল ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ বা শুধু দিল ধরো পসিবিলিজম অ্যাপ্রোচ, সেক্ষেত্রে কিন্তু 5 আসতে পারে, কিন্তু যদি চায় তাহলে কিন্তু এটা 15 মার্কসে আসতে পারে। তো এই ছিল কোয়েশ্চেন প্যাটার্ন, আমি বলেই দিলাম মোটামুটি। এবার যেটা বলার সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন দেওয়ার জন্য। দেখো আমি একটু সিলেবাসটা এগিয়ে নিই, প্রতিটা ইউনিট শেষ হওয়ার পর আমি সেই ইউনিট ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো প্রোভাইড করে দেবো। আর একটা জিনিস, যদি চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোশ্চেন পেতে চাও ইন্ডিভিজুয়ালি এবং নোটস পেতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমার অলরেডি একটা সেমি অনলাইন ব্যাচেস চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হিসেবে, যদি তোমরা চাও সেখানে জয়েন করতে পারো। তার জন্যই বলছি তোমাদের হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ফার্স্ট আমরা একটা ক্লাস নিয়েছিলাম যেটা ছিল আমাদের টেকটনিকের ওপর, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইকোনমিক জিওগ্রাফির ওপর। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।